ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে 9 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 2 আয়তে দিয়েছে কেন্দ্রমণ্ডল সৃষ্টি হয়েছে নিকেল এবং লোহা দিয়ে। 2 চুনাপাথর হলো এক প্রকার পাললিক শিলা। 3 বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় পর্বতের প্রতিবাদ ঢালে। এটা হবে অনুবাদ ঢালে। 4 জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে ঘনীভবন। 5 পৃথিবীর ফলের ভাণ্ডার বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। 6 শিল মাছের চামড়া দিয়ে তৈরি জলযান যে নামে পরিচিত তা হলো কায়াক। 7 আর্সেনিক দূষণ পরিলক্ষিত হয় ভৌমজল দূষণের ক্ষেত্রে। 8 বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট হয় 1992 সালে। 9 ওশেনিয়া মহাদেশের দ্বীপের সংখ্যা প্রায় 15,000। 10 মেরিনো লিঙ্কন মার্স হলো মারে ডার্লিং অববাহিকার এক প্রজাতির ভেড়া। 3 আছে শুদ্ধ অশুদ্ধ। আয়তে দিয়েছে ভূ অভ্যন্তরে উত্তপ্ত পদার্থকে লাভা বলে, অশুদ্ধটা ম্যাগমা হবে, বাইরে এলে লাভা বলে। 2 বলেছে পাতগুলির চলমানতা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, অশুদ্ধ। 3 গ্রানাইট শিলার রং সাধারণত গাঢ় হয়ে থাকে, অশুদ্ধ। 4 মেরু অঞ্চলে বায়ুর নিম্নচাপ বিরাজ করে, শুদ্ধ। 5 সাধারণত শরৎকালে ঘূর্ণাবাতের প্রকোপ দেখা যায়, অশুদ্ধ। 4 আছে শূন্যস্থান পূরণ করো। আয়তে দিয়েছে আবহবিকারের মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। 3 বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। 3 একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানে জলবায়ু প্রায় একই রকম হয়। 4 জীবাশ্ম জ্বালানির দহন থেকে বায়ুতে প্রচুর কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। 5 উষ্ণতা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনে সাহায্য করে। 5 আছে 2 এক কথায় উত্তর দাও। আয়তে আছে সীমা আর শিয়ালের সংযোগস্থলকে কর্নোরাডো বিযুক্তি বলে। 2 হচ্ছে পর্বতে বাঁধা পেয়ে যে বৃষ্টিপাত ঘটে তাকে বলে শৈলক্ষেপ বৃষ্টি। 3 আবহাওয়া জলবায়ুর গুরুত্বপূর্ণ উপাদান বায়ুর উষ্ণতা। 4 ভারত কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। 5 কোন শহরকে রূপোর শহর বলা হয়? ব্রোকেন হিলকে। 6 আছে স্তম্ভ মেলানো। আয়তে টাইফুন হবে, ঘূর্ণাবাত। 2 পশুচারণ ভূমি হবে, এস্টেনশিয়া। 3 আছে জ্যাকস হবে শ্রমিক। 4 নাতিশীতোষ্ণ তৃণভূমি হবে, ডাউন্স। আর 5 স্থানীয় বায়ু হবে, চিনুক। 7 আসি। 7 আয়তে দিয়েছে 22 ব্যালট সূত্র কি? এটা আছে তোমাদের বইয়ের 34 পৃষ্ঠাতে। 22 ব্যালট সূত্র। ডাচ আবহবিদ 22 ব্যালট 1857 সালে বায়ুচাপের পার্থক্য এবং বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্কের উল্লেখ করেন। তার মতে উত্তর গোলার্ধে বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেই দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকে বায়ুর উচ্চচাপ আর বাঁ দিকে নিম্নচাপ হয়। দক্ষিণ গোলার্ধে ঠিকের বিপরীত অবস্থা দেখা যায়। একেই বলা হয় 22 ব্যালট সূত্র। অথবাতে বলেছে গুরুমণ্ডল কাকে বলে, এর প্রধান উপাদান কি? এটা আছে বইয়ের 6 পাতায়, 6 নম্বর পাতায় রয়েছে। গুরুমণ্ডল কাকে বলে? এটা 5 হবে। ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত যে স্তর তাকে বলা হয় গুরুমণ্ডল। আর বলেছে এর প্রধান উপাদান কি? গুরুমণ্ডলের প্রধান উপাদান এই স্তরের প্রধান উপাদান হচ্ছে লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন। 2 বলেছে আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে উষ্ণতার সম্পর্ক কি? আচ্ছা, এখানে সব প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরের, তাই আমরা এতটা লিখব না, আমরা এইখান থেকে এতটা বলবো শুধু যে উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায় আর উষ্ণতা হ্রাস পেলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। ব্যাস ওইটুখানি লিখবো, আর লিখবো না। 3 বলেছে বাম্পি ক্লাউড বলতে কি বোঝো? এটা আছে তোমাদের বইয়ে 43 পৃষ্ঠায়। বাম্পি ক্লাউড হচ্ছে নিম্ন উচ্চতার মেঘ হলো স্ট্র্যাটোকিউমুলাস। এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো এবং স্তরে স্তরে সাজানো থাকে। অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলেছে, তাই এর আরেক নাম হচ্ছে বাম্পি ক্লাউড। তাহলে নিম্ন উচ্চতার মেঘ স্ট্র্যাটোকিউমুলাসকে বলা হয় বাম্পি ক্লাউড। আর অথবাতে আছে অ্যাস্থেনোস্ফিয়ারের 2টো বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এই হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। ধরো টিকা, তার বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই কটা 6টা বৈশিষ্ট্য। তা আমাদের এখানে বলেছে 2টো বৈশিষ্ট্য লেখো। তো প্রথমে যে 2টো আছে সেই 2টো দিলাম। একটা হচ্ছে গভীরতা, প্রায় 200 কিলোমিটার গভীরতায় অ্যাস্থেনোস্ফিয়ার মূলত লোহা আর ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। আর প্রকৃতি হচ্ছে প্রচণ্ড তাপমাত্রা এবং চাপযুক্ত এই অঞ্চল স্থিতিস্থাপক আর সান্দ্র অবস্থায় আছে। 4 দিয়েছে ভূমিকম্পের উপকেন্দ্র কি? এটা আছে তোমাদের বইয়ের 14 পাতায়।
আচ্ছা, ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটাকেই বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র বা এপিসেন্টার। 8 দিয়েছে, আইতে বলেছে কর্কটীয় আর মকরীয় অঞ্চলকে শান্ত বলয় বলে কেন? আচ্ছা, এই যে কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয় উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বলয় দুটি অবস্থান করে। একে শান্ত বলয় কেন বলা হয়? না, ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুপ্রবাহ না হওয়ায় বায়ুমণ্ডলে সর্বদাই শান্তভাব বজায় থাকে, সেই জন্য দুটি অঞ্চলকে ক্রান্তীয় শান্ত বলয় বলা হয়। অথবাতে দিয়েছে বায়ুচাপ বলয়ের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই ছবিটা দিয়ে দেবে, তোমাদের বইয়ের 35 পৃষ্ঠাতে রয়েছে বায়ুচাপ বলয়গুলো, এই ছবিটা দিয়ে দেবে। আচ্ছা, 2 বলেছে মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল কেন? আচ্ছা, এই পয়েন্টটা বলবো, জনবসতি, অনুকূল জলবায়ু, উর্বর মাটি, সমৃদ্ধ কৃষিকাজ, উন্নত পরিবহন ব্যবস্থার কারণে মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল। আমাদের যেটা প্রশ্ন দিয়েছে, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, সাংহাই, ঢাকা, রেঙ্গুন, ব্যাংকক, নমপেনের মতো বড় বড় জনবহুল শহর রয়েছে এই অঞ্চলে। অথবাতে আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, এটা আছে তোমাদের 58 পাতায়। এই হচ্ছে আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, আর এই হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্য। সারা বছর মৃদুভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, শুষ্ক গ্রীষ্মকাল আর শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। উষ্ণতা হচ্ছে গ্রীষ্মকালীন উষ্ণতা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, তবে শীতকালে তা কমে 5 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস হয়, অর্থাৎ বার্ষিক তাপমাত্রার প্রসার থাকে 17 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করে, ফলে স্থলভাগ থেকে শুষ্ক আয়নবায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এ কারণে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, আকাশ মেঘমুক্ত, রোদ ঝলমলে থাকায় রাতে তাপমাত্রা কমে যায়। আর বৃষ্টিপাত হচ্ছে শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 150 সেমি। অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হয়। উপকূল থেকে ভেতরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। শীতকালে বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়ে থাকে। এই অঞ্চলে তুষারপাত বিশেষ হয় না, তবে ভূমধ্যসাগরের উত্তর উপকূল অঞ্চলে ক্যালিফোর্নিয়ার মধ্যভাগে অল্প তুষারপাত হয়। 3 বলেছে পরিবেশ অবনমনের মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো, এটা তোমাদের বইয়ের 68 পৃষ্ঠায় রয়েছে। এই হচ্ছে আমাদের মনুষ্য সৃষ্ট কারণ। আধুনিক কৃষি, শিল্প, পরিবহন, নানা উন্নয়ন কার্যকলাপ পরিবেশের স্বাভাবিক চক্রকে ব্যাহত করে। অবৈজ্ঞানিক কৃষি উৎপাদন, শিল্প বর্জ্য, অপরিকল্পিত নগরায়ন, নদীর স্বাভাবিক গতি রোধ করে জলাধার নির্মাণ, বৃক্ষচ্ছেদন পরিবেশের নানান সমস্যার সৃষ্টি করে আর অবনমন ঘটায়। ধস, বন্যা, ভূমিকম্প, খরা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ও আজ মানুষের কার্যকলাপের ফলে ঘটছে। অথবাতে আছে তুন্দ্রা অধিবাসীদের জীবনযাত্রার পরিচয় দাও, এটা আছে তোমাদের 62 পৃষ্ঠায়। এই যে আর্থসামাজিক পরিবেশ জীবনযাত্রা, এটা হচ্ছে তুন্দ্রা অঞ্চলের অত্যন্ত প্রতিকূল জলবায়ু, কষ্টকর জীবনযাত্রার জন্য তুন্দ্রা অঞ্চল জনবিরল। একমাত্র আদিম অধিবাসীরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বসবাস করে। গ্রিনল্যান্ড, কানাডা এবং আলাস্কার উত্তরাংশে এস্কিমো, রেড ইন্ডিয়ান। 2 হচ্ছে ইউরেশিয়া, সাইবেরিয়ায় স্যামোয়েদ, ইয়াকুত, ল্যাপল্যান্ডে ল্যাপ, ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষ বাস করে। তীব্র শীতে কৃষিকাজ হয় না, তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবন যাপন করে। শীতকালে একরকম গোলাকার বরফের ঘরে বা যেটাকে ইগলু বলে তৈরি করে বাস করে। আর গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিমুল গাছের চামড়া দিয়ে তারা একরকম তাঁবু বানায়, যাকে স্থানীয় ভাষায় টিউপিক বলে, সেখানে তারা বাস করে। যাতায়াতের জন্য বরফের ওপর চাকাহীন স্লেজ গাড়ি আর জলে শিল মাছের চামড়া দিয়ে তৈরি এক নৌকা, যাকে স্থানীয় ভাষায় বলে কায়াক, ব্যবহার করে। পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে শিকারের বর্ষার সূঁচ তৈরি করে। খাদ্যের জন্য শিল, ভালুক, বলগা হরিণ, মেরুশিয়াল শিকার করে আর সমুদ্রের মাছ ধরে। হরিণের দুধ, বেরিফল এদের প্রিয় খাদ্য। সাম্প্রতিক পরিবর্তনটাও দিয়ে দেবে। বর্তমানে এই অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে, যেমন স্পিটসবার্গে কয়লা, সুইডেনের কিরুনা অঞ্চলে আকরিক লোহা, ইউক্রেন এবং আলাস্কায় সোনা, খনিজ তেল। ফলে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে। রেলপথ আর জলপথে এই অঞ্চলের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বাড়ছে। সাইবেরিয়ার মার্মিনস্ক বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে।
উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। কিছু অঞ্চলকে বরফমুক্ত করে অথবা গ্রিন হাউসে উন্নত প্রযুক্তিতে চাষবাস করা হচ্ছে। অধিবাসীরা পশুর লোম চামড়ার বিনিময়ে চা, কফি, তামাক এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করছে। বর্তমানে এই অঞ্চলের প্রভূত উন্নতি ঘটছে এবং অধিবাসীরাও ধীরে ধীরে আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠছে। 4 দিয়েছে অস্ট্রেলিয়া আর্টিজিও কূপ সম্বন্ধে লেখো। এটা তোমাদের বইয়ের 111 পৃষ্ঠাতেই আছে। আর্টিজিও কূপ লিখবে যে অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমির মধ্যে কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি প্রায় গামলার মতো এবং এই আকৃতির জন্য এখানে কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে। এই ধরনের কূপকে আর্টিজিও কূপ বলে। এবার এখানে নাম্বারটা আছে তোমার 3 নাম্বার, তো এটা পুরোটাও লিখে দিতে পারো যে পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিম মালভূমির মাঝের অঞ্চল সমতল। এটাকেই বলা হয় অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি। গ্রে আর সেলউইন নামে দুটো উচ্চভূমি এই সমতল ভূমিকে 3 ভাগে ভাগ করেছে। দক্ষিণে রয়েছে মারে ডার্লিং নদীর অববাহিকা বা রিভোরিনার সমভূমি, মাঝে আয়ার হ্রদের অববাহিকা, আর উত্তরে হচ্ছে কার্পেন্টারিয়া নিম্নভূমি। এই কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি প্রায় গামলার মতো এবং এখানে কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে। এই ধরনের কূপকে আর্টিজিও কূপ বলে। অথবাতে বলেছে পাললিক শিলার বিশেষত্ব লেখো। এটা তোমাদের বইয়ের 21 পাতায় রয়েছে। এই যে পাললিক শিলার বিশেষত্ব, এই শিলায় পাললিক শিলার স্তরায়ন এবং কাদার চিরখাওয়া দাগ লক্ষ্য করা যায়। 1, 2 একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। 3 এই শিলার সচ্ছিদ্রতার ভঙ্গুরতা দেখা যায়। 4 এই শিলার প্রবেশ্যতা খুব বেশি। 5 ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়। 6 কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। 7 কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম, দারণ, ফাটল বা কেলাসের গঠন থাকে না। 9 আইতে বলেছে সমাজের ওপর পরিবেশের অবনমনের প্রভাব কতখানি তা আলোচনা করো। মানব সভ্যতা পিছিয়ে থাকতে পারে না। উন্নয়নের প্রয়োজনে কৃষিতে প্রযুক্তি আনতে হবে, শিল্প গড়তে হবে, রাস্তা করতে হবে, বসবাসের জন্য শহর তৈরি হবে। কিন্তু যে পদ্ধতিতে উন্নয়ন হচ্ছে তাতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই বলে উন্নয়নকে বন্ধ করে দেওয়া যায় না। উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ দুটোই করতে হবে। সুতরাং এমন এক ধরনের পদ্ধতিতে উন্নয়নের কথা ভাবতে হবে যা পরিবেশ বান্ধব। এর জন্য পরিবেশ বিজ্ঞানীরা যে বিশেষ ধরনের উন্নয়নের কথা বলেছেন তা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। পরিবেশ অবনমন এবং ভারত। আমাদের দেশ ভারত একটি দ্রুত উন্নয়নশীল দেশ। দেশের বিভিন্ন প্রান্তে চলছে শিল্পায়ন, রাস্তা নির্মাণ, নগরায়ন, সম্পদ আহরণ, বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজ। কিন্তু এই উন্নয়নের সাথে সাথে ঘটে চলেছে পরিবেশের অবনমন ও বিপর্যয়। বলছে সাম্প্রতিক ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট অনুসারে ভারতে পরিবেশ অবনমনের জন্য প্রতি বছরে ক্ষতির পরিমাণ $80 বিলিয়ন, যা প্রায় হচ্ছে তোমার 4,80,000 কোটি টাকার মতো। 2 হচ্ছে পরিবেশের অবনমন বিষয়ে 132টি দেশের একটি সার্ভে রিপোর্টে দেখা গেছে ভারতের স্থান হচ্ছে 126তম, আর মানুষের ওপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে ভারত সবচেয়ে শেষে রয়েছে। 3 হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট অনুসারে G20 দেশগুলি সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে 13টি ভারতে অবস্থিত। ভারতের পরিবেশের প্রধান সমস্যা হচ্ছে অরণ্য আর কৃষিভূমির অবনমন, সম্পদের অপব্যবহার, জনসাধারণের স্বাস্থ্যের অবনমন, অপরিকল্পিত উন্নয়ন, দারিদ্র্য, জীববৈচিত্র্য হ্রাস। অথবাতে বলেছে নগরায়ন এবং বহুমুখী নদী পরিকল্পনার ফলে কী সমস্যা দেখা যায় আলোচনা করো। আচ্ছা, পরিবেশে নগরায়নের প্রভাব হচ্ছে আধুনিক জীবনযাত্রায় পাড়ি দেওয়ার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে নগরায়ন। তার সত্ত্বেও নগরায়ন পরিবেশে কতগুলি প্রতিকূল প্রভাব সৃষ্টি করে। 1 হচ্ছে দূষণের মাত্রা বৃদ্ধি। নগরায়নের মধ্যে দিয়ে পৃথিবীতে বায়ু দূষণ, শব্দ দূষণ, ভূমি দূষণ, জল দূষণ প্রভৃতির মাত্রা বহুগুণ বেড়ে যায়। সায়েন্টিফিক অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট বা সেরি 2009 প্রকাশিত তথ্যে কলকাতা বায়ু দূষণের মাত্রা অনুযায়ী প্রথম স্থান অধিকার করে। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছে ভারতের অন্য 3টি মহানগর মুম্বাই, দিল্লি ও চেন্নাই। ভূগর্ভে জলস্তর হ্রাস। শহর আর নগরে দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিশুদ্ধ জল পাম্পের সাহায্যে ভূগর্ভ থেকে দিনের পর দিন উত্তোলনের ফলে ভূগর্ভের জলস্তর ক্রমশ হ্রাস পাচ্ছে। ভূমির ওপর চাপ বৃদ্ধি।
শহরাঞ্চলে বৃহৎ বৃহৎ অট্টালিকা ফ্ল্যাটের প্রকোপে ভূমির ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে, ফলে ভূমিকম্প, ধস প্রভৃতি নানা বিপর্যয় মাথা চাড়া দিয়ে উঠছে। যানজট, দ্রুত নগরায়নের ফলে শহরাঞ্চলগুলিতে অসংখ্য যানবাহনের মাধ্যমে প্রচুর যানজট তৈরি হচ্ছে। জল নিকাশি সমস্যা, ক্রমবর্ধমান জনসংখ্যা, নিত্য ব্যবহার্য নোংরা আবর্জনা শহরাঞ্চলের নালা নর্দমাগুলি মজে গিয়ে জল নিকাশি ব্যবস্থায় বিঘ্ন ঘটছে, ফলে বর্ষাকালে শহরাঞ্চলগুলিতে জল জমে জনজীবন বিপর্যস্ত করছে। যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই শহরে এই সমস্যা তীব্র রূপ ধারণ করেছে। তো এটা হলো নগরায়ন। এবার বলেছে বহুমুখী নদী পরিকল্পনার ফলে আমাদের কি কি সমস্যা দেখা দিয়েছে। বহুমুখী নদী পরিকল্পনা এবং পরিবেশের অবনমন, নদীতে বাঁধ দিয়ে যখন তার জলসম্ভারকে জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য চাষ, জলবিদ্যুৎ উৎপাদন, ভূমিক্ষয় রোধ প্রভৃতি বহুবিধ উদ্দেশ্য সাধন করা হয় তাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা। এই ধরনের পরিকল্পনায় সাময়িক লাভ হলেও বহু বছর পর নানা সমস্যার সৃষ্টি হয়। এই পরিকল্পনা পরিবেশের ব্যাপক অবনমন ঘটায়, যেমন হচ্ছে এক, অরণ্য নিধন। বাঁধ নির্মাণের জন্য যে বিশাল এলাকা গ্রহণ করা হয় সেই অঞ্চলের বনাঞ্চল ব্যাপকভাবে ধ্বংস হয়। যেমন সর্দার সরোবর প্রকল্প বাস্তবায়নের জন্য গুজরাট, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রে প্রায় 42,601 হেক্টর অরণ্য ধ্বংস হবে। 2 হচ্ছে ভূমিকম্প প্রবণতা বৃদ্ধি। জলাধারে বিপুল জলরাশির চাপে এলাকাটি ভূমিকম্প প্রবণ হয়ে পড়ে। ভূমিকম্পের ফলে জলাধার ভেঙে পড়ে বিশাল অঞ্চল জুড়ে ক্ষয়ক্ষতি হয়। যেমন 1967 সালে ভূমিকম্পে কয়না জলাধার ভেঙে যাওয়ায় বিশাল ক্ষতি হয়। 3, লবণতা বৃদ্ধি, ভূমির লবণতা বৃদ্ধি। জলাধারের সাহায্যে জলসেচের ফলে স্থায়ী জলমগ্নতার কারণে ভূমির লবণতা বৃদ্ধি পায়। যেমন সর্দার সরোবর প্রকল্প রূপায়ণ হলে গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে লবণতার প্রকোপ বৃদ্ধি পায়। 4 হচ্ছে রোগ সংক্রমণ। দীর্ঘকালীন জলমগ্নতার কারণে বিভিন্ন রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গি প্রভৃতির প্রকোপ বৃদ্ধি পায়। জীববৈচিত্র্য হ্রাস, বিশাল অঞ্চল জুড়ে বনভূমি ধ্বংস হওয়ায় তার প্রাণীকুল আর উদ্ভিদকুল ব্যাপকভাবে ধ্বংস হয়। যেমন সাইলেন্ট ভ্যালি প্রকল্পটি রূপায়ণ হলে অসংখ্য বিরল প্রজাতির প্রাণী যেমন লায়ন টেলড ম্যাকাক এবং উদ্ভিদ ধ্বংস হয়ে যেত। আচ্ছা, 2 আছে ওশেনিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগগুলির বিবরণ দাও। আচ্ছা, ওশেনিয়ার আঞ্চলিক বিভাগ একটা হচ্ছে অস্ট্রালেশিয়া, অস্ট্রাল অর্থাৎ দক্ষিণ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং এশিয়া কথার অর্থ হচ্ছে দেশ, সুতরাং অস্ট্রেলিয়া কথার হলো দক্ষিণের দেশ। তারপরে আছে মেলানেশিয়া। মেলা মানে কালো, নেশিয়া হলো ভূখণ্ড বা দেশ। এখানকার অধিবাসীদের শরীরে মেলানিনের আধিক্যের জন্য মেলানেশিয়া নামকরণ হয়েছে। নিউগিনি, সলোমন, ফিজি, নরফোক, নিউ ক্যালিডোনিয়া, নিউ হেব্রিডিজ প্রভৃতি। মাইক্রো বা ক্ষুদ্র মাইক্রোনেশিয়া, গুয়াম, মার্শাল, নাউরু, কিরিবাটি প্রভৃতি ছোট ছোট দ্বীপ নিয়ে এটা গঠিত হয়েছে। পলিনেশিয়া হচ্ছে, পলি মানে বহু, ওশিয়ানিয়ার একেবারে পূর্ব দিকে হাওয়াই, সামোয়া, টোঙ্গা, কুক, ইস্টার, পিটকেয়ার্ন, তাহিতি প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে পলিনেশিয়া গঠিত হয়েছে। তাহলে অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া আর হচ্ছে পলিনেশিয়া, এইটা হচ্ছে ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগ। অথবাতে দিয়েছে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি এবং নদ নদীর বিবরণ দাও। এটা তোমাদের বইয়ের নিউজিল্যান্ডের বলেছে, তো তোমাদের বইয়ের 112 পৃষ্ঠায় রয়েছে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি। আর বলেছে নদ নদী। তাহলে ভূপ্রকৃতি হচ্ছে উত্তর এবং দক্ষিণ নামে দুটো বড় দ্বীপ আর স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে নিউজিল্যান্ড। এখানকার বেশিরভাগ ভূমি পর্বতময়, অনেকগুলো আগ্নেয়গিরি যেমন মাউন্ট এগমন্ট, রুহাপেহু আছে এখানে। দক্ষিণ দ্বীপের দক্ষিণে আল্পস প্রধান পর্বতশ্রেণী, পর্বতশ্রেণী মাউন্ট কুক নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। নিউজিল্যান্ডের প্রধান প্রধান নদ নদী হলো ওয়াইটাকি, ক্লথ, ওয়ান, গামুই, টায়েরি। এগুলো দৈর্ঘ্যে ছোট এবং খরস্রোতা। এদেশের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদ রয়েছে। মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়ার ভূপ্রকৃতি হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এই 3টি অঞ্চল। এখানকার বেশিরভাগ দ্বীপগুলি গঠিত হয়েছে সমুদ্রের তলদেশে আগ্নেয় পদার্থ জমা হয়ে। পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। হাওয়াই, সলোমন, ফিজি, তাহিতি প্রভৃতি উল্লেখযোগ্য আগ্নেয় দ্বীপ। হাওয়াই দ্বীপে মৌনালোয়া, কিলাইওয়া প্রভৃতি আগ্নেয়গিরি অবস্থিত। মার্শাল, গিলবার্ট, ক্যারোলাইন প্রভৃতি দ্বীপগুলি আবার মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি আর কি। আচ্ছা, এর সাথে এটা বলে দেবে যে অস্ট্রেলিয়ার মধ্য আর পশ্চিমে অসংখ্য হ্রদ রয়েছে, বেশিরভাগই শুষ্ক লবণাক্ত। এদের মধ্যভাগের আয়ার টরেন্স আর পশ্চিমের মরুভূমির ম্যাকে উইলস হচ্ছে উল্লেখযোগ্য। নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে অসংখ্য হিমবাহ সৃষ্ট হ্রদ আছে, তাওপো হচ্ছে এদের মধ্যে বৃহত্তম।
আচ্ছা, এবার বলেছে যেটা নদ নদী। নদ নদী হচ্ছে, আচ্ছা, নদ নদীর বিবরণ হচ্ছে অস্ট্রেলিয়ার প্রধান নদী হচ্ছে মারে ডার্লিং। মারে হচ্ছে অস্ট্রেলিয়ান আল্পস, আর ডার্লিং হচ্ছে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে সৃষ্টি হয়েছে আর এনকাউন্টার উপসাগরে পড়েছে। মারে ডার্লিং হচ্ছে ওশেনিয়ার দীর্ঘতম নদী। হান্টার, ফ্রিজয়, ব্রিসবেন, এটা গ্রেট ডিভাইডিং রেঞ্জ থেকে উৎস হয়েছে, গিয়ে মিশেছে প্রশান্ত মহাসাগরে। আর কুপার আয়ার এগুলো পূর্ব আর পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে আয়ার হ্রদে গিয়ে পড়েছে। এগুলো হচ্ছে অন্তর্বাহিনী নদী। নিউজিল্যান্ডের হচ্ছে ওয়াইটাকি। আচ্ছা, এটা অস্ট্রেলিয়ার, এটা বলতে হবে না, নিউজিল্যান্ডেরটা শুধু বলবে। ওয়াইটাকি হচ্ছে উৎস বেনেমোর হ্রদ থেকে সৃষ্টি হয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে। ওয়াইটাকি হলো নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী। আর ক্লাথা হচ্ছে ওয়ানাকার হ্রদের সৃষ্টি হয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে। দুয়ে দিয়েছে চিত্রসহ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আচ্ছা, নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে বলেছে চিত্রসহ, তাহলে তোমার এই ছবিটা দিতে হবে কোথায় কোথায় নিরক্ষীয় অঞ্চল রয়েছে। এবার বলেছে অবস্থান আর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অবস্থান হচ্ছে এইটা, নিরক্ষরেখার দুই পাশে সাধারণত 5 থেকে 10 ডিগ্রি উত্তর আর দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। আফ্রিকার কঙ্গো বা জাইরে নদীর অববাহিকা, দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, ভারতের দক্ষিণ পশ্চিম অংশ, শ্রীলঙ্কার দক্ষিণ অংশ, কলম্বিয়ার পশ্চিম উপকূল, মাদাগাস্কারের পূর্বাংশ, মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অঞ্চল এই জলবায়ুর অন্তর্গত। আর দিয়েছে বৈশিষ্ট্য। জলবায়ুর বৈশিষ্ট্য এক হচ্ছে উষ্ণতা। এই অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতা সবসময় বেশি। বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতার প্রসার হয় মাত্র 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতাও বেশি থাকে, তবে রাতে উষ্ণতা বেশ কমে যায়, তা প্রায় কমে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায়। তাই নিরক্ষীয় অঞ্চলে রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। সারা বছর ধরে দিন ও রাতের পরিমাণ প্রায় সমান থাকে, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। এত কম বার্ষিক উষ্ণতার প্রসার পৃথিবীর আর কোনো জলবায়ু অঞ্চলে দেখা যায় না। এটা হলো উষ্ণতা, এর সাথে আছে বৃষ্টিপাত। সারা বছর বেশি উষ্ণতার কারণে এই অঞ্চলে গভীর নিম্নচাপ অবস্থান করে। এই অঞ্চলে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় প্রচুর জলীয় বাষ্প বাতাসে মেশে। এই উষ্ণ আর্দ্র বাতাস ঊর্ধ্বাকাশে উঠে শীতল ও ঘনীভূত হয়ে পরিচলন প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক 200 থেকে 250 সেন্টিমিটার। মোট বৃষ্টিপাতের দিন সংখ্যা বছরে 250 থেকে 300 হয়। প্রায় প্রতিদিন সকালে আকাশ পরিষ্কার থাকে, বিকেলের দিকে 3-4টের সময় ঘন কিউমুলোনিম্বাস মেঘে আকাশ ঢেকে যায়। বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়, তাই একে 4 o'clock রেন বলে। আবার রাত্রিবেলা আকাশ মেঘমুক্ত হয়ে তাপমাত্রা কিছুটা কমে যায়। এই জলবায়ু অঞ্চল নিরক্ষীয় নিম্নচাপ বলয়, অর্থাৎ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজের দ্বারা প্রভাবিত। অথবাতে আছে তুন্দ্রা জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্য আলোচনা করো। এটা আছে তোমাদের বইয়ের 101 পৃষ্ঠাতে। এইগুলো তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্য। অবস্থান হচ্ছে সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্তের নিকটবর্তী, উত্তর আমেরিকার কানাডার উত্তরাংশ, আলাস্কা, ইউরেশিয়ার উত্তরাংশ, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ডের সংকীর্ণ উপকূল অংশ আর এশিয়ার সাইবেরিয়ায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়। দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা মহাদেশের কিছু অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য: স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল আর দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। শীতকালীন জলবায়ু: বছরের অধিকাংশ সময় প্রায় 8 থেকে 9 মাস থাকে শীতকাল। এই সময় তাপমাত্রা 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। সাইবেরিয়ার ভারখয়া নক্স উত্তর গোলার্ধের শীতলতম স্থান। এখানে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা থাকে -50.6 ডিগ্রি সেলসিয়াস। ভয়ঙ্কর শীতে সমস্ত অঞ্চল তুষারে ঢাকা পড়ে যায়, মাঝে মাঝে তুষারপাত ও তুষার ঝড় চলতে থাকে। এই সময় আকাশে সূর্যকে প্রায় দেখাই যায় না। একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2 থেকে 3 ঘন্টার জন্য ম্লান রংধনুর আলোর ছটা, যেটা সুমেরু বা ও কুমেরু প্রভা নামে পরিচিত, দেখা যায়। আর গ্রীষ্মকালীন জলবায়ু: 2 সপ্তাহব্যাপী বসন্তের পর তুন্দ্রা অঞ্চলে 2 থেকে 3 মাসের জন্য স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল আসে। এই সময় গড় তাপমাত্রা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। আকাশে সূর্য খুব অল্প সময়ের জন্য অস্ত যায়। একটানা 22 থেকে 23 ঘন্টা দিনের আলো থাকলেও তির্যক সূর্যরশ্মির জন্য উষ্ণতা বেশি বাড়তে পারে না।
এর সাথে বলে দেবে নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর অবস্থান হচ্ছে 70°30' উত্তর অক্ষাংশে অবস্থিত এবং আশেপাশের অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও আকাশে সূর্য দেখা যায়। এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলে। গ্রীষ্মকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকে, 20 থেকে 30 সেমি বৃষ্টি হয়। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।